বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাঁ পাশে আছেন বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী এবং সাবেক জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে এই মুহূর্তে আন্দোলন বলতে সেই অর্থে কিছু নেই, কিন্তু একটি আন্দোলন খুব দৃশ্যমান, সেটা হচ্ছে যে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন। এবং এই আন্দোলন এক সময় বেশ সফল আন্দোলন বলা যাবে, কারণ তাতে করে সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনতে হয়েছিল সরকার। কিন্তু এবারকার আন্দোলনের আবার দুটো দিক আছে। এক পক্ষে আমরা দেখছি যেমন কোটার বিরুদ্ধে একটা গোষ্ঠী, আবার কোটার পক্ষেও একটা অংশ তারাও মাঠে আছে, সাইজে যাই হোক না কেন। সো আমি একটু আপনাদের অবস্থান শুনতে চাই যে যেহেতু আপনারা দুজনই প্রাক্তন পলিসি মেকার রাষ্ট্রে, আপনারা কি মনে করেন যে 53 বছর পর আসলে কোটা সম্পর্কিত বিষয়ে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত, বিশেষ করে চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক সংগ্রামী প্রিয় বন্ধু দুদু ভাই এবং আমার সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাটা বলেছেন। কোটা একটা মানবিক রাষ্ট্রে, এমন কোনো মানবিক রাষ্ট্র নাই পৃথিবীতে যেখানে কোটা সিস্টেমটা নাই। কোটার অধিকারটা কনস্টিটিউশনে আছে। এটা একটা জাস্ট আবার একটু ইন্টারাপ্ট করি যে বাংলাদেশের কনস্টিটিউশন, বাংলাদেশের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সব কিছুতে বৈষম্যহীন সমাজের কথা বলা হয়েছে, কিন্তু আপনি যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য কোটা পৃথিবীর অনেক জায়গায় আছে, কিন্তু সেটা কাদের জন্য, কতদিন পর্যন্ত, সেটা একটু এবং কি পরিমাণে আসবো। আমাদের এই যে ধরেন 50 বছর হয়েছে আমাদের স্বাধীনতা, 53 বছর দীর্ঘ, মানে অর্ধশত বেশি হয়ে গেছে গিয়া। তো সেখানে আমাদের দেশের সকলের কি ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে? আমরা কি পারছি সকল মানুষকে, এখনও সকল মানুষকে তার যে অধিকার রাষ্ট্রের যেটা পাওয়ার প্রাপ্য সেটা আমরা দিতে পেরেছি? পারি নাই। কারণ আপনি আজকে ঢাকাতে যে ধনী লোকটার সন্তান যে অধিকারগুলো নিয়ে বাঁচবে, সেই একই অধিকার নিয়ে বাঁচতে হবে প্রতিটা নাগরিককে। সেই জন্যই আমাদের স্বাধীনতার প্রশ্ন ছিল এবং সেই যুদ্ধ করে স্বাধীনতা আমরা এনেছি। 53 বছর হয়েছে, কিন্তু এখনও কি আমরা পেরেছি তাদের অধিকারগুলো ফিরিয়ে দিতে পারছি? পারি নাই। এই যে কোটা সিস্টেমটার কথা আপনি বলছেন, কোটা পদ্ধতি পৃথিবীর সকল দেশে আছে এবং থাকলেও সেখানে আবার একটা সময়সীমাও থাকে। যেমন আমরা ধরেন 50 বছর আগে যে কোটা সিস্টেম ছিল, এটা যদি সঠিকভাবে প্রযোজ্য হতো, প্রয়োগ করা হতো, তাহলে এখন হয়তো আর কোটা সিস্টেমের প্রশ্ন আসতো না। যেহেতু হয় নাই, যেহেতু রয়ে গেছে এখনও আপনার পিছিয়ে পড়া কিছু মানুষ থেকে গেছে, চোখের অন্তরালে বা আমাদের দৃষ্টির আড়ালে, তাদের করতে হবে। আর মুক্তিযোদ্ধার বিষয়টা নিয়ে আমার মনে হয় আপনাদেরকে আমি পরামর্শ দেবো, এটা নিয়ে বেশি কথাবার্তা বলা ঠিক না। কারণ মুক্তিযুদ্ধকে আঘাত যদি করা হয় তো সেখানে কিন্তু আর কোনো কিছু দরকার নেই, কোনো কিছু দরকার। সেটা তো আপনি মুক্তিযোদ্ধা হিসেবে নিজে মুক্তিযুদ্ধ পারেন, কিন্তু অনেক অমুক্তিযুদ্ধ তো বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, এইটা সেটা অন্য বিতর্ক এবং বংশ পরম্পরা এই সুযোগ থাকবে কিনা সেটা একটা প্রশ্ন। আমি তাদেরকে চোর বলবো, যারা মিথ্যা সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা বলে, দে আর দি থিপস, তারা চোর। সেই চোরের জন্য, কয়েকটা চোরের জন্য এই এত বড় বিশাল, যারা খেয়ে না খেয়ে জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে তারা যুদ্ধক্ষেত্রে গিয়েছিল বঙ্গবন্ধু ডাকে। আমাদের তখনকার অবস্থা আমি জানি না জিলুর ব্যাপারে জন্ম কবে। আপনি যদি পাকিস্তান আমলে জন্ম হয়ে থাকে, আপনি দেখছেন যে কত অভাব অনটন, কত হাহাকার এই দেশে। 90% লোক গরিব ছিল এই দেশে তখন। তার মধ্যেও বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য মানুষ অস্ত্র হাতে, লাঠি হাতে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের জন্য। তো তাদের সঙ্গে কারো কি তুলনা হবে? মুক্তিযোদ্ধাদের যে বেস্ট ম্যান এদেশে আছে কেউ? আর কোনো গ্রুপকে বলতে পারবেন আপনি? এবং এই মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রথম সেনাবাহিনী আমি বলবো। আপনি মনে করেন যে এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে আমরা একদম যুদ্ধ করেছি। আপনি মনে করেন যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বা তাদের নাতনিদের জন্য বা বংশ পরম্পরা যারা থাকবে তাদের জন্য এই কোটা প্রথা থাকা উচিত? না, নিশ্চয়ই সবার জন্য। এটা কি মানে সবসময়ের জন্য? না, সবসময়ের জন্য বলবো না। এটা সময়টা একটা শেষ হবে। হ্যাঁ, কিন্তু সেটা কবে? সেটা সময়টা শেষ হবে, কিন্তু কয় প্রজন্মে গিয়ে?
আমি আপনাকে বলি, আপনি নিশ্চয়ই প্রথম প্রশ্ন হচ্ছে যে কয় প্রজন্মে গিয়ে এটা শেষ হবে এবং পরিমাণটা কি হওয়া উচিত? যতক্ষণ লাগে, যতক্ষণ প্রয়োজন থাকবে, যতক্ষণ নেশন বা স্টেট বা জাতি মনে করবে যে এটা থাকা উচিত থাকবে ততক্ষণ। আপনি দেখেন, আমার দুঃখ লাগে গত যে আপনার কোটা আন্দোলনটা, পার্সেন্টেজটা কত হবে? পার্সেন্টেজ এটা তো রাষ্ট্র এবং সকলে বিবেচনা করবে, এটা তো কোনো একবার বাধ্যবাধকতা নয়। যেটা প্রথম দেওয়া ছিল সেটা ঠিকই ছিল, কারণ তখন মুক্তিযোদ্ধারা গরিব ছিল, তারা নিঃস্ব ছিল। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কিন্তু এখনও গরিব, কারণ তাদের যা ছিল তা কিছু ফেলে কিন্তু তারা চলে গিয়েছিল। তারা এসে আবার অস্ত্র জমা দিয়ে ঘরে আসছে কিন্তু খালি হাতে, ভুকানাঙ্গা মানুষগুলো ঘরে ফিরেছে। তো সেই কথা তো মনে রাখতে হবে, সেই কথাগুলো, তাদের কথাগুলো মনে রেখেই তো আমাদের শ্রদ্ধাটা আসবে। এটা নিয়ে এত তর্ক বিতর্ক, এত মুক্তিযোদ্ধাদেরকে একটা মানে বিতর্কের মধ্যে ফেলানো, এটা আমি 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 বিরোধিতা করি। এবং আমি আপনাদেরকে বলবো, বিনয়ের সঙ্গে বলবো, এই জিনিসটা যথাযথ সম্মানের সঙ্গে আলোচনা করা উচিত। ধন্যবাদ। এবং শেষ করি, মুক্তিযোদ্ধা যতক্ষণ প্রয়োজন, আমি বলছি যতক্ষণ প্রয়োজন মনে করবে রাষ্ট্র, ততক্ষণ থাকবে মুক্তিযোদ্ধার কোটা। এবং অন্যান্য যে পিছিয়ে পড়া যারা আছে তাদেরকে তো আমরা বাদ দিতে পারবো না, কারণ আমরা তো কমিটেড। আপনি তো সবাইকেই বলেছিলেন, মুক্তিযুদ্ধের সময় ঘোষণা ছিল, আমাদের অঙ্গীকার ছিল যে আমরা সকল মানুষের পেটে ভাত, কাপড়, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান সমস্ত অধিকার দেবেন আমরা সবাইকে। এগুলো তো আমাদের কমিটমেন্ট, সেখানের থেকে তো আমরা সরে যেতে পারবেন না। তারপরেও যতক্ষণ পর্যন্ত অবস্থা খারাপ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বিবেচনা করবে রাষ্ট্র। ধন্যবাদ মিস্টার শামসুজ্জামান দুদু। জি, আপনাকে ধন্যবাদ। আর আমার সহযোগী আলোচক, বিশিষ্ট রাজনীতিক, আওয়ামী লীগের এবং সাবেক সংসদ সদস্য শম্ভুদাকে শুভেচ্ছা, আর যারা দেখছেন টেলিভিশনের সামনে তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন। আমি প্রথমত মুক্তিযোদ্ধাদের এই কোটার তীব্র বিরোধী না, শুধু তীব্র বিরোধী। কারণ এই কোটার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা যে অর্জন করেছিল, যে শ্রদ্ধার মানুষ, এটা কাদের মাথা থেকে আসছে আমি জানি না। তারা মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি যে অবস্থা এখন, যে বিতর্কের সৃষ্টি করছে, এটা মনে হচ্ছে যেন মুক্তিযোদ্ধারা প্রাপ্তির জন্যে বংশ পর্যায়ক্রমে তারা মুক্তিযুদ্ধে গিয়েছিল। তারা জীবন উৎসর্গ করতে গিয়েছিল দেশের জন্যে, মানুষের জন্যে, গণতন্ত্রের জন্যে, স্বাধীনতার জন্য। এটা বিরাট ব্যাপার। সেখানে এখন চাকরিতে এসেছে বিষয়টি। যে সন্তানটি তাদের অথবা নাতি, সেও সমাজে এখন বিশেষ দৃষ্টিতে দেখছে তাদেরকে মানুষ। অর্থাৎ তারা প্রতিযোগিতায় উত্তীর্ণ না, মেধায় উত্তীর্ণ না, তারা তার বাপ, চাচা, নানা, দাদার বংশ পরিক্রমায় একটা জমিদারি প্রথা যেটা আগে ছিল, মানে যোগ্য অযোগ্য না, বাপ জমিদার ছিল, সেই জমিদারির মানে উত্তরাধিকার অর্জন করছে। আপনি এটা চিন্তা করতে পারেন নাকি? আজকে যারা মেধাবী, যারা সমাজটাকে এগিয়ে নেবে, তাদেরকে আমরা কোটার প্রশ্নে বাদ দেওয়ার চিন্তায় আছে। ভাবা যায় এটা আমার কাছে। এবং এই বিষয়টি হাইকোর্ট স্থগিত করেছিল, বিচারালয় আবার সেই বিচারালয় আবার সেটা ফেরত দিয়েছে। আমার কাছে মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কোঠা, আমি ওই যেটা আপনি উল্লেখ করলেন, আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, হ্যাঁ, ক্ষুদ্র জনগোষ্ঠী অথবা যারা প্রতিযোগিতায় মানে খুবই পিছিয়ে থাকে, এরকম আমার মনে হয় আমার দেশে না, সারা বিশ্বেই এই বিষয়, এগুলো আপনার বিবেচনায় আনা যেতে পারে। আপনি সচিব, সাবেক সচিব, বর্তমান সচিব আমি বলবো না, আমার জানা মতে তাদের আমি নাম বলতে পারি, তারা মুক্তিযোদ্ধা ছিল না, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে, সুবিধা নিয়েছে, যদিও পরে সরকারের পক্ষ থেকে সেই সুবিধা আর্থিকভাবে সেগুলো ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। আপনি কোন পর্যায়ে গেছে এটা সচিবকেও বাড়তি সুবিধা নেওয়া হয়েছে। আমাদের দেশে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের মানে অংশগ্রহণকারী সেনাবাহিনী আর যারা মানে সম্মুখ সমরে, হ্যাঁ সমস্যা, আর যারা বিদেশ থেকে আসছিল, সিনিয়রিটির প্রশ্নে এক ধরনের বিভক্তি করা হয়েছে ওই সময়, এটা বিতর্ক হয়েছে। এইসব ক্ষেত্রে এটা খুব টাচি সাবজেক্ট। আমার কাছে মনে হচ্ছে যারা মুক্তিযুদ্ধ অর্জন করে তাদের প্রাপ্তি একটু বেশি হতে পারে, কিন্তু তার বংশ পরিক্রমায় নিয়ে আসা ওই সময় দিচ্ছেন, আমি মনে করি সেই প্রাপ্তিটা হাত দেওয়ার কোনো কারণ নেই, সেটা নিয়ে বিতর্ক করার কোনো কারণ নেই।
সেই সময় যারা প্রশাসনে ছিলেন, সেনাবাহিনীতে ছিলেন, পুলিশে ছিলেন, তাদের প্রাপ্তিটা, এমনকি সেই সময় মুক্তিযুদ্ধ হিসাবে যাদের আপনি চাকরি দিয়েছেন সে নিয়েও বিতর্ক করার অবকাশ নাই। কিন্তু এই যে এখন যে নাতিপুতির প্রসঙ্গে এসছে, তার উত্তরাধিকারিত্ব আসছে, এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে এই জটিলতা যেটা তৈরি হয়েছে, এই জটিলতার সৃষ্টি হয়েছে। এটি একটি আধুনিক জাতির জন্যে, একটি অগ্রসরমুখী জাতির জন্যে এবং মেধাবী জাতির জন্যে এটা কতটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেটা এখনই তার প্রমাণ। ইউনিভার্সিটির ছেলে মেয়ে তারা সবাই নেমে আসছে। যে আমাদের দেশে মানে কি বলবো, সুযোগ সুবিধা তো এমনিতে আস্তে আস্তে কমে আসছে, মানুষ বেড়ে যাচ্ছে। সেই জায়গায় অর্ধেকেরও বেশি যদি কোটায় আপনি কেটে নেওয়া হয়, তাহলে একটা স্বাভাবিক ছেলে, যেটা আমরা বলছি না যে বিদেশে মেধা পাচার হয়ে যাচ্ছে, পাচার না তো, সে তো এখানে ভবিষ্যৎ দেখছে না বলে সে বাইরে চলে যাচ্ছে। আমার একটা চমৎকার একটা মেধাবী ছেলে, সে তার পরিবারের সঙ্গে থাকতে পারতো, দেশের উন্নয়নের জন্য থাকতে পারতো, সে চলে যাচ্ছে দেশ ছেড়ে। কেন যাচ্ছে? সে এখানে তার ভবিষ্যৎটা দেখছে না। ভবিষ্যৎ আমরা নিজেরা, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব যারা সাধারণত দেশ পরিচালনায় থাকেন, তাদের এই বিষয়টি বিবেচনা করার এখনই এটা নিয়ে ওই যে সরকারের মানে যে দৃষ্টিভঙ্গি বা প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি, আমি মনে করি এটা বাদ দিলে এটা জাতির পক্ষে যাবে, জাতির সহায়ক হবে। মেধার মানে আমি যদি তার সুবিধা দিই, তাহলে সে মুক্তিযুদ্ধ হতে পারে, মুক্তিযুদ্ধের বাইরে হতে পারে। এটা আমার কাছে মনে হয়। এতে বরঞ্চ মুক্তিযোদ্ধারা যে আলোচনায় আসছে, তাদের যে ডেডিকেশন, তাদের যে আত্মোৎসর্গ, তাদের যে ভূমিকা, আপনি 52 বছর পরে আমি এটাকে কিন্তু টেবিলে আনছে। এতটা মানে নির্দয় নির্মম জাতি পৃথিবীতে আর কয়টা আছে আমি জানি না। এদের সর্বশ্রেষ্ঠ অনেক মুক্তিযোদ্ধা ইতিমধ্যে লক্ষ লক্ষ তারা আত্মা উৎসর্গ করছে। মানে তাদের নিয়ে আপনি বিতর্ক কেন করবেন? কারা এই বিতর্কে আনছে? এটা হলো আমার কাছে প্রশ্ন। সো আমি মনে করি এই আলোচনা আমরা 2 মিনিট করে আরেক রাউন্ড শেষ করতে চাই। সো দুদুভাই তো ওই জমানারই লোক, মুক্তিযুদ্ধের সময় উনি একেবারে ছোট ছিলেন না, তো সুতরাং উনি তো মুক্তিযুদ্ধের সব কিছু দেখেছেন, মুক্তিযুদ্ধের সবই দেখেছেন। যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তারা কিন্তু কুরু ঘরের লোকেরা মুক্তিযুদ্ধে বেশি গিয়েছিল, এটাও কিন্তু মনে রাখতে হবে। যারা গরিব ছিল সেই কৃষকরাই কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কৃষক শ্রমিকরা। তাদের অবস্থাটা কি ছিল তখন মুক্তিযুদ্ধ করে ফিরে আসার পর? কিন্তু সেই সময় ঠিক ছিল, কিন্তু আমি তো সময়টা আমি বলি, আপনি দেখেন, আপনি একজন সিনিয়র সাংবাদিক, এই যে মেধার কথা বলে যে গর্ব করা হয়, মেধাটা কখন হয়? আমি যদি রীতিমতো খেতে পারি, ঘুমাতে পারি, আমার জীবনযাত্রার মান যদি ভালো হয়, তাহলে তো আমার চোখের আলোও বেশি দিন থাকবে, অন্ধ হবো দেরিতে। কিন্তু আমাদের গরিবরা তো তাড়াতাড়ি অন্ধ হয়ে যায়। কেন? তারা সঠিকভাবে তার খাদ্য পাচ্ছে না তারা। তো এখন এইরকম একটা অভাব, অনটন, হাহাকার, যেখানে সেই সময় মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের 90% লোক গরিব ছিল তারা। এখন সেইটা তো আমাদের মাথায় রাখতে হবে। এবং মুক্তিযোদ্ধারা কিন্তু চায় না, এই যে দিদুভাই যেটা বিরোধিতা করলেন, মুক্তিযোদ্ধারা তো তারা তো চায় না আমাদেরকে এটা দেন। এটা জাতি মনে করেছে যে তাদের জন্য দেওয়া উচিত, এই জন্য রাষ্ট্র ব্যবস্থা এবং সংবিধানের আলোকে সেটা করা হয়েছে। তো অপরাধ কী হয়েছে? উনি তো ওনার দলেরও মতামতের উল্টা কথা বলেন। আজকে দেখলাম যে আমাদের মির্জা ফখরুল সাহেব তো অর্ডার দিয়ে দিয়েছে যে 10 থেকে 15% পর্যন্ত মুক্তিযোদ্ধার কোটা রেখে এবং অন্যান্য লোকের, তাই এটা তো স্বীকার করতে হবে সবাইকে। তারা তো চাচ্ছে না, এবং মুক্তিযুদ্ধটাকে বিতর্কিত করার জন্যই তো এই জিনিসটা করা হচ্ছে। এখানে যত সময় লাগে করবে, অন্যায়ভাবে তো করবে না কেউ। এবং এই যে আপনার দেখেন, এই যে আফটার 75 আমরা যদি 75-এর পরে যাই, কি অবস্থা ছিল মুক্তিযোদ্ধাদের? মুক্তিযোদ্ধাকে বলেই নাই যে আমি মুক্তিযুদ্ধ করেছি। জিয়াউর রহমানের ভয় বলে নাই, মারি ফেলতে পারে। কারণ যত অফিসারকে তারা হত্যা করেছে জিয়াউর রহমান, সমস্ত অফিসাররা মুক্তিযোদ্ধা ছিল, সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানের নিহত যখন হয়েছে, সেটার জন্য সারা দেশের মানুষের জিয়াউর রহমানের পক্ষেই বলেছে, তার হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আমরা জেনারেল এমএজি ওসমানীর নেতৃত্বে আমরা সত্তা সাহেবের কাছে অনুরোধ করেছিলাম যে সর্বশেষ যেগুলোর ফাঁসি দিল ওই তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা মুক্তিযোদ্ধা তাদেরকে ফাঁসি না দেওয়ার জন্য, কিন্তু আমাদের কথা তো রাখা হয় না। এখন এই যে মুক্তিযুদ্ধ একটা বিদ্বেষী, এটা কারণ হচ্ছে, আপনার মনে আছে যে যখন নাকি আমরা গতবার যখন কোটা আন্দোলন চলে,
এক ছেলে এখানে লাগায় বুকে লাগায় আমি রাজাকারের বাচ্চা, অর্থাৎ এটা ভূমিকা দেখাচ্ছে যে মানি না মুক্তিযুদ্ধ মানি না, আমি রাজাকারের বাচ্চা। এই যে একটা অ্যাটিটিউড যে দেখানো হচ্ছে, দেখাচ্ছে, এই কারণেই বাংলাদেশে আরো কিছু না। কিন্তু আবার আপনি এটা বলছেন, যেমন সেই সময় কিন্তু আন্দোলনের মধ্যে এই প্ল্যাকার্ডও ছিল, এই আন্দোলনকারী করেছে যে বঙ্গবন্ধুর সোনার বাংলায় বা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। না, এটা আমরা এখনো বলবো, চিরকাল বলবো। রাজাকার বা রাজাকার মানে মনোবৃত্তি যাদের, বুঝতে পারছেন, তারা আন্দোলনের সময় ছেলেরা তারা ঠিকই রাজাকার, তার বাবা রাজাকার, সে বলে যে আমি রাজাকার, আমি রাজাকারের সন্তান, অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই কথাগুলো রাজপথে বলেছিল। তো এগুলো তো আমাদের মনে রাখতে হবে, এত কথার দরকার কি? মুক্তিযোদ্ধাদের যতদিন প্রয়োজন, রাষ্ট্র যতদিন প্রয়োজন মনে করে দিবে, যৌক্তিকভাবে, অযৌক্তিকভাবে তো হইলে হবে না। আমরা তো 100 বছর তো কেউ চায় না। আপনি যেই লোকগুলা গরিব ছিল, আপনি শোনেন, আমরা এই যে 20,000 টাকা মাসে দিচ্ছে, এটা এত গরিব মুক্তিযোদ্ধা এত উপকার হয়েছে, কারণ আপনি দেখেন যে এটা ঔষধ খাইতেও তো মাসে 20,000 টাকা লাগে একটা বয়স্ক লোকের। এটা কি জিনিসটা কি? এটা কি রাষ্ট্র কি অনেক কিছু দিয়ে ফেলছে মুক্তিযোদ্ধাদেরকে? বরং মুক্তিযোদ্ধাদেরকে অবহেলা করা হচ্ছে এখনো মুক্তিযোদ্ধাদের, বহু মুক্তিযোদ্ধার তার সন্তান সন্ততি, তার ঘর নাই, দুয়ার নাই, সেই যে গরিবানা, সেই গরিবানা এখনো সে কাটাই করতে পারে না। ধন্যবাদ মিস্টার দুদু। প্রথম কথা হচ্ছে যে শম্ভুদা যে আওয়ামী লীগ করে, এটা সে ভালোভাবে প্রমাণ করছে। মুক্তিযোদ্ধার নামে যে লুটপাটটা, সেটা তো আওয়ামী লীগ করে প্রমাণ করতেই হবে। সেই মুক্তিযোদ্ধার নামে যে লুটপাটটা চমৎকারভাবে তুলে ধরছে। এটা একটা ব্যবসায় পর্যায়ে নিয়ে গেছে শম্ভুদা এবং তার দল। শহীদ জিয়া রহমান, তাকে সে স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনে মুক্তিযোদ্ধা, পালিয়ে যাওয়ার লোক না, পাইপ খাওয়ার লোক না, একমাত্র ফ্রিডম ফাইটার যাকে নিয়ে সারা বিশ্ব অহংকার করে, বাংলাদেশ শুধু না। তার জামানায় যে কথা বলেছে, তাহলে পরে আমাদের প্রথম সরকারের জামানায় যে 40,000 বিরোধী দলের নেতাকর্মী হত্যা, এটা কার ঘাড়ে চাপাবো? শম্ভুদার ঘাড়ে না তার নেতার ঘাড়ে? এই যে মুক্তিযোদ্ধারা নামে যে সরকার, সেটা যে দুর্ভিক্ষ, কার ঘাড়ে দিব? সেই সময় যে অব্যবস্থাপনা, এটা কার ঘাড়ে দিব? লুটপাট, সীমাহীন ব্যাংক ডাকাতি। মুক্তিযোদ্ধারা, আমি এই জন্যে মনে করি, মুক্তিযোদ্ধা কখনো সে প্রাপ্য দাবি করে না। যে দাবি করে সে মুক্তিযোদ্ধা কিনা আমার সন্দেহ আছে। আমি আমার এলাকায় বাবলু বলে একজন ছিল, আমাদের সিনিয়র, আমাদের বড় ভাইদের ভাই, তারা সবাই মুক্তিযোদ্ধা গেছিল। সে ফিরে আসার পরে সে শুধু ব্যবসায়ী যায় নাই, সে সার্টিফিকেট পর্যন্ত নেয় নাই। এটা আমার নিজের চোখে দেখা মুক্তিযোদ্ধা। কিন্তু জমিদারি প্রথার মতো মুক্তিযুদ্ধকে যারা ব্যবহার করতে চায়, আমি তো মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের এবং তার পরিবারকে দেওয়ার বিপক্ষে না। কিন্তু যে ছেলেটি বারবার ফেল করেছে, যে কোনো যোগ্যতাই নেই তার পড়াশোনার, যে ছেলেটির মেধাবী, আপনি তাকে বাদ দিয়ে কোটার নামে তাকে চাকরি দেবেন, এটা কে? এটা কোনো মেধাবী জাতি বলে? মেধাবী ওই যে মুক্তিযুদ্ধ করছে, সে কি এরকম রাষ্ট্রের কথা ভেবে মুক্তিযুদ্ধ করছিল যে আমার 14 গোষ্ঠী সুবিধা নিতে থাকবে? বাসস্থান, চিকিৎসা, এটা রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিত করা। মুক্তিযুদ্ধের দায়িত্ব এই রাষ্ট্রকে নিশ্চিত করা। সেই মুক্তিযুদ্ধ এটা করছে। আমি হাজার লক্ষ লোক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব বিভিন্ন ইউনিভার্সিটি, আমি তাদের স্যালুট করি যে তারা তাদের দাবি নিয়ে তারা রাস্তা আনছে। প্রয়োজনে তাদের অতীত যে মানে সংগ্রামী নেতৃত্ব, অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা, তাদের পথে এরা অনুসরণ করেছে। এরা চুপ করে থাকলে পরে একসময় বিলীন হয়ে যাবে। এখানে শুধু জমিদারি প্রথা না, এটা বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন জাতি হয়ে যাবে। এখন ব্যাংকে কে আপনার লোন পায়, যে লোন নেওয়ার পরে আর ফেরত দেয় না? সে মুক্তিযুদ্ধের লোক। এরা যে এই মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করছে, তারা আছে তাদের সমগোত্রীয় মানুষ। সেই জন্য আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে যে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তাদেরকে বিতর্কিত না করা। আর যাদের মেধাবী, প্রতিযোগিতায় আসতে হবে। এই প্রতিযোগিতাপূর্ণ নিয়মই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের জন্য তারা জীবনকে উৎসর্গ করছে। যারা ফ্যাসিস্ট, যারা ডিক্টেটর, যারা জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায়, তাদের জন্য মুক্তিযুদ্ধের মায়া, এই কথা বলা আছে মায়াকার নয়, এছাড়া অন্য। জি, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে জাস্ট আমার একটা প্রশ্ন, আমি জাস্ট
যদি আমরা ধরেও নেই আপনার কথা অনুযায়ী যে হ্যাঁ মুক্তিযোদ্ধাদের প্রয়োজন আছে, তাদের এই সম্মান দেওয়া উচিত, একটা জাতি একটা সার্টেন টাইম পর্যন্ত এই সম্মানটা তাদেরকে দিবে, কিন্তু আমরা তো একটা দেশ চালাতে একটা মেধাবী প্রশাসন দরকার, নানান জায়গায় সিভিল মিলিটারি সব জায়গায়, সেখানে কোটার এই প্রথা দিয়ে আপনি তো প্রশাসন যদি মেধা না থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান যদি মেধা না থাকে, সেটা তো জাতিকে আসলে পঙ্গু করে দেবে। বরং যদি সুবিধা দিতেই হয় তাদেরকে অন্যভাবে দেওয়া যায় কিনা, ফাইন্যান্সিয়ালি বা কোনো একটা ওই যে আপনি বাড়ি করে দিচ্ছেন বা জায়গা দিচ্ছেন, অন্যভাবে দেওয়া যায় কিনা। কিন্তু আপনি এই জায়গায় আপনার জবাব কী হবে? জাস্ট এক দুই লাইন। আমি খুব দুঃখিত আপনি জিনিসটা এমনভাবে উপস্থাপন করলেন, আমি খুবই লজ্জা পেলাম, কারণ তারা তো চাচ্ছে না ভাই, মুক্তিযোদ্ধারা তো কিছু চাচ্ছে না আপনাদের কাছে। দুদু ভাই যেভাবে বললেন এটা আমি দুঃখ পেলাম, মুক্তিযোদ্ধারা তো চায় না। তাহলে কে চায়? তাহলে এটা রাষ্ট্র মনে করে, জাতি মনে করে তাদের জন্য করা দরকার। এই জন্য যেহেতু তারা গরিবের ঘরের সন্তান ছিল, তারা সমস্ত গরিবরাই বেশিরভাগ লোক। আমি তো দেয়ার বিপক্ষে বলছি না, আমি আপনার কাছে বুঝতে চাইছি, আমি বলছি যে প্রশাসনে এখন আপনি নিয়ে এটা মানে একটা মুক্তিযুদ্ধটাকে বিতর্কিত করা, মুক্তিযোদ্ধাদেরকে একটু ছোট করা। আপনি মনে করছেন আপনার অবশ্যই এটার এই প্রশ্নের উত্তর আমি মনে করি সে মুক্তিযুদ্ধ আমার দেশ দিয়েছে, মুক্তিযুদ্ধ আমার সম্মান দিয়েছে, মুক্তিযুদ্ধ আমাদেরকে এই বাংলাদেশ দিয়েছে, তাদের এমন কোনো সিদ্ধান্তে নিয়ে যাওয়া উচিত না যারা বিতর্কিত। ধন্যবাদ। দ্বিতীয় বিতর্ক যেটা এখন এই সাম্প্রতিককালে চলছে সেটা হচ্ছে যে করিডোর নিয়ে, মানে আঞ্চলিক যোগাযোগ, রেল যোগাযোগ। ভারত বাংলাদেশ সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত ঘুরে এসেছেন এবং সেখানে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে 10টির মতো, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এটি নিয়ে। সরকারের দিক থেকে আমরা প্রতিদিন বক্তব্য শুনছি, বিরোধীরাও বলছে, সমাজের নানা স্তর থেকে নানা রকমের উচ্ছ্বাস, উদ্বেগ, উৎকণ্ঠা সবই আছে। উচ্ছ্বাস, উদ্বেগ, উৎকণ্ঠা সবই আছে, কারণ নানান দিক থেকে। কারণ সরকার যখন এটাকে সমর্থন করছে এবং চুক্তি যেহেতু করেছে সমঝোতা স্মারক, এবং সরকারের দিক থেকে বলাই হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে আছে এই রকম, আমাদের এখানে থাকবে কেন, থাকবে না কেন, ইউরোপে আছে, এখানে থাকতে অসুবিধা কি। আবার বিরোধীরা এটাকে অন্যভাবে দেখছে, বা নিরাপত্তা বিশ্লেষক, অর্থনৈতিক বিশ্লেষকরা আবার আরেকভাবে দেখবার চেষ্টা করতেছে। আপনার কাছে না, বিশ্লেষক জ্ঞানী লোকরা যারা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে, তাদের কথাগুলা, তাদের বলার ভঙ্গি, বলার পদ্ধতি এবং তাদের দূরদর্শিতা তারা দেখাতেই চাইবে। কিন্তু এটা হচ্ছে যে পৃথিবীটা তো এখন আগের মতো নাই। এখন থেকে 50 বছর আগে বা 100 বছর আগে এটা তো সেই পৃথিবীতে এখন নাই। এখন এই যে সারা পৃথিবীতে কানেক্টিভিটি একটা বড় ধরনের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, কানেক্টিভিটি, যোগাযোগ ব্যবস্থা। এই যে আজকে যেটা নিয়ে কথা বলে, এরকম তো 1965 সনের আগে ভারত বাংলাদেশের প্রচুর রেল লাইন যোগাযোগ ছিল। ওটা তো সেই এলাকার লোক, চুয়াডাঙ্গার লোক, আপনি দেখেন সব জায়গায় ছিল। কিন্তু 1965 সনে ভারত পাকিস্তান যুদ্ধের অজুহাতে তারা টোটাল এই পূর্ব বাংলাটাকে একদম ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানিরা। তারা টোটাল এই বন্ধ করে দিল রেল লাইন। না, যুদ্ধ হয়েছে শেষ। এবং এই দেশের হিন্দুদেরকে বলা হলো শত্রু, এবং যার জন্য শত্রু সম্পত্তি এই যারা করেছিল ওই সময়, তারা তো এইটাকে দেশের কল্যাণ চায় নাই। এই যে জিনিসটা চলছে, আপনি দেখেন, আপনি এখন দাবি করেন যে কি বিমস্টেক যোগাযোগ, আপনি সে ট্রান্স এশিয়ান রেলওয়ে, আপনি কি সেটার বাইরে থাকবেন সবসময়? এটা তো এমন কোনো কথা, আমাদের উপর দিয়ে যাবে, আমরা দরকার হলে প্রয়োজন বন্ধ করে দেবো, তাতে অসুবিধা কী? এটা আমার স্বাধীনতা, আমি তোমাদেরকে দিলাম, আমি এবার নিয়ে নিলাম। আমরা তো, ভারত তো আমাদেরকে নেপালে এবং ভুটানে যাওয়ার জন্য তারা তো আমাদেরকে করিডোর দিচ্ছে। সেই একটা তো প্যাকেজ, তো এটা তো কোনো আলাদা কোনো ব্যাপার না। আজকে আগরতলা কলকাতা যে যোগাযোগের জন্য যেটা বলতেছে করিডোর ইত্যাদি, আমাদের অনেক হয়েছে, এটা তো একটা প্যাকেজ। তো এটা তো শুধু এই রাস্তাটা না, টোটাল রেল যোগাযোগ। তারপর তো যোগাযোগ হচ্ছে, আপনার সড়কপথে যোগাযোগ হচ্ছে না, সড়কপথে কলকাতা, ঢাকা, আগরতলা যাচ্ছে না গাড়ি। তো এইটা হচ্ছে কি, বিরোধিতা করতে হবে, বিরোধিতা। কিন্তু আমরা কতকাল আর পিছিয়ে থাকবো? আমরা আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমাদের দায়িত্ব আছে না? আমরা কি এরকম থাকবো? এখন থেকে স্বাধীনতার পর কীরকম ছিলাম সেরকমই কি আমরা এখন আছি? পরিবর্তন হয়েছে না আমাদের? আস্তে আস্তে পরিবর্তন হবে। তো দোষের কি? দোষেরটা কি? দোষ হয়েছে কি? এটা এমওইউ হয়েছে, এটা একটা আলোচনা হবে, উভয় পক্ষের মধ্যে চুক্তি হবে, সুদীর্ঘ সময় লাগবে। কীভাবে কি হবে না হবে সেটা তো অনেক বিষয়ে আলোচনা করা যাবে, আপনার আন্দোলন করা যাবে, এরকম
তৃতীয় মাত্রার মতো গুরুত্বপূর্ণ টকশোগুলোতে কথা বলা যাবে, মানুষ বুঝবে, বিশ্ববিদ্যালয় স্কুলে এগুলো নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে কি মানে ভালো লাগতেছে না জিনিসটা তাদের, কারো কারো এটা ভালো লাগতেছে না যে আমাদের উপর দিয়ে আপনি বলছেন তো আলোচনা হবে, আলোচনা হলে ভালো, হয়তো চূড়ান্ত সিদ্ধান্তের আলোচনা আগে। হবে, এখনো অসময়ের আলোচনা হচ্ছে আর কি। এটা একটা এমইউ হয়েছে, এটা যখন যাবে কার্যকরিতার দিকে তখন এগুলো আলোচনা হবে। আমার তখন তো নাগরিক সভাও করা হতে পারে, বিভিন্ন জায়গায় নাগরিক সভা আলোচনা করবে, সবাই মতামত দেবে। আমরা কি বিশ্ব যোগাযোগ ব্যবস্থার বাইরে থাকবো না ভিতরে থাকবো? কোনটায় থাকবো আমরা? আমরা কি ভিখারিই থাকবো না আমাদের ভাগ্যের পরিবর্তন হবে? এটা নিয়ে আলোচনা হবে না? দেখা যাক মিস্টার দুদু কিভাবে আলোচনা করেন। প্রথমত সংসদে কোনো রকম আলোচনা ছাড়াই এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, যেহেতু এই সংসদকে আমরা সংসদ মনে করি না, যেখানে প্রধানমন্ত্রী এই সংসদকে অভিহিত করার বা আলোচনার কোনো জায়গা বলে মনে করা। যে কোনো আন্তর্জাতিক ইস্যু সাংবিধানিকভাবে করার আগে আলোচনা এবং করার পরে আলোচনা, তার কোনোটাই আপনার করিডোর বা অন্য কোনো বিষয় হয় নাই এখানে। তো প্রধানমন্ত্রী নিজে চান না যে কোনো কিছু তিনি যেটা করেন, যেমন একটা শব্দ তিনি এর আগের এক চুক্তির প্রেক্ষিতে বা সফরের প্রেক্ষিতে বলেছেন এমন কিছু দিয়েছে। তো এমন কিছু কি দিয়েছেন সেটা তিনি ব্যাখ্যা করেন আর পরবর্তীতে কোনো জায়গায়, কিন্তু তিনি বলেছেন এবং খুব উচ্ছ্বাসের সঙ্গে বলেছেন, তো আত্মগর্বের সঙ্গে বলেছেন যে আমি এমন কিছু দিয়েছি ভারত যা কখনো ভুলতে পারবে না। পরে অনুমান বা কিছু কিছু দেখা গেল যে যতগুলো বন্দর ছিল বিনা পয়সায়, এটা কারণ একসময় আলোচনা হয়েছিল এগুলো দেওয়ার প্রেক্ষিতে আমরা সিঙ্গাপুর হয়ে যাব যদি হতাম তার ন্যূনতম কাছে। তো ডক্টর মশিউর খুলনার, যিনি অর্থনীতি উপদেষ্টাও বটে প্রধানমন্ত্রী, তিনি আবার কিন্তু ব্যাখ্যা দিয়েছিলেন যে বন্ধু দেশের কাছে টাকা দাবি করা তো এটা সৌজন্যতার বাইরে চলে যায়। আমি যতটুকু পত্রপত্রিকায় পড়েছি, কোনটা সত্য? প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটা সত্য, ডক্টর মুশিউর রহমানের সত্য, নাকি এটা আমরা নজরানা হিসাবে এই যে ক্ষমতাকে নিশ্চিত করার জন্য আমাদের পার্টির মহাসচিব যেটা বলেছেন সে নজরানা হিসাবে আমরা করিডোর দিয়ে আসলাম কিনা? 2 নম্বর হচ্ছে যেটা আমার কাছে মনে হচ্ছে, ওই যে আপনি যেটা একটু আগে বললেন না, বিভিন্ন বিশেষজ্ঞরা যে আলোচনা করছেন, যেমন এখানে এমইউর কথা দাদা বলছেন, সে এমইউর কোনো জায়গায় কি এই মানে ভারতের স্টেশন থেকে আরেকটা ভারতীয় স্টেশনে যে ট্রেনটা যাবে সেটি কি নিয়ে যাবে, সেটা কি বাংলাদেশের মানে কোনো রকম মানে পর্যবেক্ষণ করার ক্ষমতা থাকবে? সেনাবাহিনী তাদের যে বিভিন্ন 7টি রাজ্যেরই আছে সেখানে কি সেনাবাহিনী নিয়ে যাবে কিনা? যদি সেনাবাহিনী অস্ত্র গোলাবারুদ নিয়ে যায় তাহলে ওই 7টি দেশ স্বাভাবিক কারণে 7টি রাজ্য আমরা তাদের কাছে বৈরী রাষ্ট্র হিসাবে চিহ্নিত হব। তো ওখানকার যে সংঘাত ভারতের আভ্যন্তরীণ, সেই সংঘাতের আমরা একটা অংশ হয়ে যাব। 2 হচ্ছে ভারতের সঙ্গে চীনের, এগুলো সবই বিশেষজ্ঞদের আলোচনা, যে দ্বন্দ্ব, যে বৈরিতা, সেই বৈরিতা চীন এবং ভারতের বৈরিতার মাঝখানে পড়ব আমরা, যেটা আমরা এর কোনো অংশীদার না, কোনো লাভবানের কোনো বিষয় নাই। আর দাদাজি করিডোরের কথা, ভুটানের কথা আর ইয়ের কথা, নেপালের প্রসঙ্গ আনছে, ন্যূনতম শব্দটা উচ্চারণ হয় নাই। বাংলাদেশে আসার পরে সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা করা হয়েছে। তো একই সঙ্গে যদি ভারত ভুটান প্রসঙ্গ আসতো, একই সঙ্গে তিস্তার পানি আসতো, একই সঙ্গে অন্যান্য ফলানি সহ যে প্রতিদিন 2-4 জন মারা যাচ্ছে, মানে আপনার প্রতিবার এসে ভারত নিশ্চয়তা দিয়ে যায় যে না ওইটা কোনো দিন হবে না, হত্যাকাণ্ড। তো এই বিষয়গুলো একই সঙ্গে প্যাকেজ হিসাবে যদি আসতো তাহলে একটা ঘটনা দাঁড়াতে পারত, আলোচনার একটা। এই করিডোর বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করবে আমার বিবেচনায়। অন্য রাষ্ট্রের কাছে আমরা টার্গেটে রূপান্তরিত হব। আমরা যে নিরাপত্তার সঙ্গে শান্তির সঙ্গে যতটুকু বসবাস আমরা করছিলাম বাংলাদেশে, সেই রাষ্ট্র হিসাবে আমরা আরেকটি অপ্রাসঙ্গিক হলে এই প্রসঙ্গে নিয়ে আসি। বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করছি, পাকিস্তানের থেকে আমরা মানে আমরাই তারা ধরে রাখতে চাইছে ইস্ট পাকিস্তানের সঙ্গে, কিন্তু আমরা মনে করছি তাদের সঙ্গে থাকার মতো উপযুক্ত না। কিন্তু 47-এর আগে আমরা ইস্ট ওয়েস্ট একসঙ্গে ছিলাম, ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ছিলাম না। মোগল সাম্রাজ্যের সময় যাচ্ছে না,
আমি 47-এর একটু আগে যাচ্ছি ব্রিটিশ ভারতে। আমরা কিন্তু আমাদের মতো করেই থাকছে না। ভারতের যে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল সেটাও আমাদের অংশ। আমাদের টাকায় কলকাতা গড়ে উঠেছে, আমাদের টাকায় ওখানকার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পাটের বা এখানকার যে রসদ সেগুলো কিন্তু আমরা কখনো দাবি করি নাই। সেই কারণে ওদের ট্রেন আসলে আমাদের ট্রেন যাবে, এটা অবাক হওয়ার কিছু নেই। তাদেরই কবিতায় আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুলকে আমরা জাতীয় কবি হিসাবে এখানে, সে ওই দেশে জন্মগ্রহণ করে। সেহেতু বৈরিতার প্রসঙ্গে যেটা আসছে এটা হৃদ্যতা, এটা জাতিগত, এটা নিয়ে অন্য জায়গায় দাঁড় করানোর কোনো কারণ আছে বলে মনে হয় না আমার কাছে। ভারতীয় সংস্কৃতি আর বাংলাদেশের সংস্কৃতি, পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি চীনের খুব বেশি ভিন্নতা নেই। খাবার দাবার যে জায়গায় ভিন্নতা আছে সেটা হচ্ছে স্বার্থের। সেই স্বার্থ যদি ভারতের সঙ্গে আমাদের সংঘাত সৃষ্টি করে তাহলে পরে বন্ধুত্ব বলেন আর যা কিছু বলেন এগুলো তখন বিপন্ন হবে। সেই জন্যে এক হাতে নেওয়া আরেক হাতে দেওয়া। যেমন পানি আপনি আটকাই দিবেন তিস্তা, আর যখন ওদের বিপদ ডেকে নিয়ে আসবে ছেড়ে দিবেন, আমরা ভেসে যাব। এখন যেমন ভেসে যাচ্ছে, যেমন আপনার পদ্মার ইলিশ তারা পছন্দ করে, আমরা ইলিশ পাঠালে তারা খুশি হয়, খুশি, কারণ তারা তো এই পদ্মারই অংশ, গঙ্গা। কিন্তু যখন পানি প্রয়োজন আমাদের এই পদ্মার ইলিশ তো তখন আমরাই পাই না। তো সেই কারণে বন্ধুত্ব একপাক্ষিক হয় না, বন্ধু হয় দ্বিপাক্ষিক, সমতার ভিত্তিতে, ছোট বড় দেশ হিসাবে না। ধন্যবাদ। সেটা নেই এখন। শম্ভু, এই আলোচনার মধ্যে যে ক্ষমতায় টিকে থাকা, নির্বাচন, গণতন্ত্র, অকার্যকর সংসদ বা ভোটবিহীন সংসদ, এই প্রসঙ্গগুলোর এটিও এটা ছাড়া ওনাদের কোনো কথা নাই তো। আর এটি আর কথা তাদের। একটা কথা আমি বলবো, আমাকে একটু সময় দেন। যে প্রধানমন্ত্রী বলেছেন এমন কিছু দিয়েছি, ভারতকে এমন কিছু দিয়েছি, এটা কাকে বলেছেন, কেন বলেছেন, কোনো ব্যাখ্যা নাই। মানে এটা আমাদেরকে দোষর আসামির কাঠগড়ায় দাঁড়া করায় যে আমরা ভারতকে কত কিছু দিয়ে দিচ্ছি, এটা বলার জন্য তারা করে। কিন্তু বাস্তবে কথাটা হচ্ছে যে আপনারা জানেন যে এই যে দুদুভাই যে দলটা করেন বিএনপি, তারা তো চেয়েছিল ভারতীয় উত্তর পশ্চিমাঞ্চলের যে 7টা সিস্টার কান্ট্রি যেটা, এগুলোকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ষড়যন্ত্র করতেছিল পাকিস্তানের সাথে মিশে। যেই কারণে তারেক রহমান যে 10 ট্রাক অস্ত্রের কাহিনী তো এটাতে সম্পৃক্ত। এবং এই খালেদা জিয়ার আমলে এই দেশে আমাদের ভূমিতে ব্যবহার করে এই সীমা 7টা উত্তর পূর্বে যে 7টা সিস্টার কান্ট্রি, 7 সিস্টার কান্ট্রি, সেখানকার বিদ্রোহীরা আমার মাটিতে বসে ট্রেনিং নিচ্ছিল। এবং এই ট্রেনিং নিয়ে তারা অস্ত্র ব্যবহার করতে, এবং সেই অস্ত্র ব্যবহার করে তারা ভারতকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। তো সেইটা আমরা ক্ষমতা আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখান থেকে সমস্ত বিদ্রোহী উল্ফা টুলফা যা ছিল সমস্ত এই দিকে হটাই দেওয়া হয়েছে। তারা তো উল্ফার সঙ্গে বৈবাহিক সম্পর্ক করেছিল। এটা যেমন খারাপ, আবার এই অভিযোগ এবং এই পারসেপশনও আছে যে বাংলাদেশের হিল ট্রাক্সকে বিচ্ছিন্ন করার জন্য অন্য জায়গায় ট্রেনিং বা ইনসার্জেন্সির। আমি কথাটা ঘুরে ফেলেন আপনি। না, আমি ঘুরাচ্ছি না, আমি এই জায়গাটা আসি যে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্রে তাদের সার্বভৌমত্ব, তাদের নিরাপত্তা এবং তাদের এই যে অবিচ্ছিন্নতা বিষয়টাকে সমর্থন করা। আমরা সেটা করেছি, নেত্রী সেই জন্য রিস্ক নিয়েছেন। এবং এই সমস্ত কারণেই কিন্তু এই যে উত্তর পশ্চিম সীমান্ত, পূর্ব ওই যে 7 সিস্টারের জন্য কিন্তু দেশে 111 আসছিল। কারণ খালেদা জিয়ার কাছে যখনই এই প্রস্তাব আছে সে সেটা সাপোর্ট করে নাই। যখনই বিদেশিরা অনুরোধ করেছিল যেগুলো বন্ধ করেন, কিন্তু সে সাপোর্ট করে নাই, বরং এখান থেকে কোটি কোটি টাকার অস্ত্র তাদেরকে সাপ্লাই করা হয়েছে আমার পবিত্র জন্মভূমির উপর দিয়ে। এখান দিয়ে একটা রুট করে ফেলেছিল, আল্লাহর হুকুম ধরা পড়ে গেছে। ওই একটা সিপাহী দায়িত্ব নিয়ে ধরছিল বললে আজকে এটা জানা জেনেছে। এরকম কত 10 ট্রাক অস্ত্র এই বিদ্রোহীদেরকে দেওয়া হয়েছে, সেটা কি দুদুভাই জানেন? কতবার গেছে? একবার ধরা পড়ছে। তো আমার রাষ্ট্রটা কেন ব্যবহৃত হবে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে ক্ষতি করার জন্য? সেইটা প্রধানমন্ত্রী তার ক্ষমতা আসার পরে পুরা উচ্ছেদ করে দিয়েছেন। এদেশে সমস্ত উলফা টুলফা যা ছিল সমস্ত সবগুলোকে ধরে পরে কেস দিয়ে তাদেরকে বহিষ্কার করে দিয়েছে। আমার দেশটা নিরাপত্তা, আজকে আমার দেশ বাঙালি নিরাপদ। তো এইটা কি নেত্রী বলতে পারে না যে আমি ভারতকে এমন কিছু দিয়েছি যে আমাদের কথা মনে রাখতে হবে? তাতে কি সেটা কি কোনো অপরাধ হয়েছে?
এটা একটা দোষের কথা, কিন্তু সবটা ভাঙাই বলে না। কেন বলেছে, কখন বলেছে, কোন সনে বলেছে? এখন থেকে 10 বছর বা 15 বছর আগে বললে কথাটার কারণটা কি, এখন বললে তার কারণটা কি? এই কথা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের নেত্রী তিনি বলেছেন, হ্যাঁ ভারতকে আমরা এমন কিছু দিয়েছি তাদের চিরকাল মনে রাখতে হবে। নিশ্চয়ই, যেখানে তাদের একটা রাষ্ট্রটাই ভেঙে যায়, তাদের রাষ্ট্রটাকে বিচ্ছিন্ন করার জন্য এই সমস্ত উল্পা টুলপা এরা এই বাংলাদেশের মাটি ব্যবহার করে, এখানে তারা সুযোগ করে দিয়েছিল বিএনপির আমলে, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই তো ভারতের জন্য আমরা অনেক কিছু করি। প্রধানমন্ত্রী এইটাই বলতে চেয়েছেন, এটাকে কত রকমের নাটক করে একটা কথা, সে কত সব দিয়েছি। বঙ্গবন্ধুর মেয়ে কি বাংলাদেশটাকে ভারতের দিয়ে দিয়েছে নাকি? বাংলাদেশটাকে ভারতকে দিয়ে দিয়েছে আমরা? আমাদের তো থাকতে হবে, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ঐতিহাসিক সম্পর্ক তাদের সঙ্গে, আমরা তাদের সঙ্গে বিরোধে যাবো কেন? তাদের সঙ্গে একটা ভারত আগামী ধরেন যে পাওয়ার কান্ট্রিগুলো আসতেছে, রাশিয়া, চীন, ভারতও তো একটা উল্লেখযোগ্য রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, এবং এটা তো আরও শক্তিশালী হবে। আমাদের প্রতিবেশী একটা বড় ধরনের রাষ্ট্র, এটা আমাদের জন্য ভালো, আমরা সকল রকমের সহযোগিতা পাবো। আরেকটা কথা ওনারা প্রায় বলেন, ফেলানি, তা আমরা মারি না কেন ভারতীয় লোক? আমাদের বিডিআর কেন মারে না ইন্ডিয়ান লোক? ইন্ডিয়ান লোকরা আমাদের লোকগুলো মারে কেন? এই প্রশ্নটা থাকবে কিন্তু আপনার মাধ্যমে সারা জাতির কাছে। আজকে আমাদের লোকরা, ইন্ডিয়ান সোলজাররা গুলি করে মারে, আমি ব্যথিত হয়ে যে আমাদের একটা সন্তান, আমাদের একটা লোক তারা হত্যা করেছে, কিন্তু কেন মারে আর আমরা মারি না কেন? আমাদের বিজিবির তো তারা গুলি করলে কোনো দোষ তো নাই কেন? আমাদেরকে মারতে আমরা মারছি। শুধু একতরফা কথা বললে তো হবে না, অর্থাৎ এমন সমস্ত কথাগুলো বলা হয় যাতে একটা বিরোধ, ভারতের সঙ্গে বিরোধ প্রয়োজনে বিরোধ হবে। আমরা একটা স্বাধীন দেশ, একই রকম মর্যাদা, ভারতের মর্যাদা আমাদের মর্যাদা সমান। আর রাষ্ট্র হিসেবে কোনো ছোট বড় নাই কিন্তু জিল্লুর ভাই, রাষ্ট্র হিসেবে সকলের মর্যাদা সমান। আমার দেশটা ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু আমি সভরেন, আমার মর্যাদা যা, ওই আমেরিকার প্রেসিডেন্টের মর্যাদা একই সমান সমান, কোনো দোষ নাই। একেবারে আমরা বলতে 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 নিজেদেরকে হারাই ফেলেছি, মানে আমরা নাই। এই সমস্ত ধারণা নিয়ে তো দেশকে চালানো যাবে না। আপনি আধুনিক বিশ্বে আপনাকে যদি টিকে থাকতে হয়, তাহলে আপনাকে অবশ্যই যে কানেক্টিভিটির যে বিপ্লব সারা পৃথিবীতে, আজকে সেই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, সেই কোথায় সেই প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে আপনার সেই আটলান্টিক মহাসাগর পর্যন্ত তারা রেলগাড়ি চালায়, তাতে অনেক রাষ্ট্র এটা মধ্যে পড়ছে, তাতে কার সার্বভৌমত্ব নষ্ট হয়েছে? আজকে যে ভারতের উপর দিয়ে যে কলকাতা হইয়া যেটা আগরতলা যাবে গেলে তারা বলে, এই রাস্তা দিয়ে তো একদিন আমরা সৌদি আরবও যেতে পারবো, ইরানেও যেতে পারবো, পাকিস্তানে যেতে পারবো, আমরা এটা দিয়ে ইউরোপে যেতে পারবো। আপনি এই রাস্তাগুলো ওপেন করতে হবে না? আপনি চিরকাল পিছনে পড়ে থাকবেন? আপনি সামনে আগাবেন কবে? আপনাকে সামনে আগাতে গেলে তো ভাবনা চিন্তাগুলোকে আধুনিক করতে হবে। দাদার কথা শুনে আমি খুব বিভ্রান্ত। মানে উলফা বা ভারতের সমস্যা 7 রাজ্যের, ওইটাকে ঠান্ডা করা, ওইটাকে সাহায্য করা বন্ধ করার জন্যে, এটা যেন আমার মনে হচ্ছে আমাদের দায়িত্ব। দেশে দেশে স্বাধীনতা সংগ্রামকে আপনি সমর্থন জানাবেন, এটাই আপনার সংবিধানের অন্যতম দিক, যেহেতু আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। আরেকটি জাতি যদি স্বাধীনতা অর্জন করতে চায় সশস্ত্রভাবে, আপনি কেন তাকে বিরোধিতা করবেন? শুধু বাঙালি এবং মুসলমান হলে পর আপনি ভারত সমর্থন করবে, আর বাঙালি, আসামীয়, কাশ্মীরি এগুলো হলে পরে আপনি একেবারে নির্মমভাবে আপনি ধ্বংস করবেন। এটা তো সংবিধানের স্পিরিট না। আমার সংবিধানে এটা লেখা আছে, যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করেছি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এটা একটি ব্যাপার। 2 হচ্ছে আপনি রাষ্ট্রীয়ভাবে যে জিনিসগুলো, আপনি একটা সরকার রাষ্ট্রকে আপনি কিভাবে চাপে রাখবেন? সব কিছু দিয়ে চাপে রাখবেন, পানি না নিয়ে চাপে রাখবেন। এটা আন্তর্জাতিক রাজনীতির একটি অংশ। তারা যেমন আমাদের 3 পার্বত্য জেলাকে কম বেশি নিয়ে নেওয়ার পর্যায়ে নিয়েছিল, সেই ওর নাম কি, যেটা ওদের প্রধান ছিলেন এখন ওখানকার পরিষদের, সন্তু লারমা, উনি থাকতেনই ভারতে, ওনার ট্রেনিং, শান্তি বাহিনী ট্রেনিং ভারতে।
তো ভারত এই ট্রেনিংটা দিয়েছে এবং পার্বত্য জেলায় যত রকম প্রেশার করা, সেনাবাহিনী হত্যা করা, বিজেপি হত্যা করা, তখন বিডিআর ছিল, হত্যা করা, এটা ভারতের পক্ষে শুভ কাজ হয়েছে। আর আপনি সমর্থন দিলে এই প্রেশারে, এটি আবার খুবই জঘন্য কাজ। যদি আপনি ভারতীয় মানসিকতার লোক হন তাহলে আলাদা কথা, আর আপনি স্বাধীন বাংলাদেশের লোক হন এবং স্বাধীন সার্বভৌম দেশের, তাহলে আপনাকে টিকে থাকার জন্য রাজনৈতিক কৌশলই আপনার ভূমিকা হবে, সব কিছু দিয়ে না। এখন যেমন আমাদের রাষ্ট্রীয়ভাবে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, আমরা বহু শান্তিতে আছি। পেঁয়াজের দাম যখন বাড়তি থাকে তখন ভারত সাট করে আপনার এটা বন্ধ করে দেয়, বড় শান্তিতে থাকি। আমরা তো তার সঙ্গে ব্যবসা করি, সে ব্যবসার একটা রীতি নিয়ম মেনেই আমার সঙ্গে করবে, যেমন পৃথিবীর অন্যান্য সব দেশের সঙ্গে করি। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে ভারতের স্বার্থ দেখার জন্য বাংলাদেশের জন্ম হয়েছে। এতক্ষণ যে আলোচনাটা করলাম এটা মানে আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের স্বার্থ দেখার জন্য না। সেই জন্যে আমার কাছে 3 পার্বত্য জেলা এবং উলফা বারবার আমরা বন্ধ করে ধরিয়ে দিয়ে, এটা বিএনপির সময় উলফা প্রধান, ওর নামটা অনুপ চেটিয়া, সে কিন্তু বিএনপির সময় অ্যারেস্ট হয়েছে, জেলে ছিল বিএনপির সময়, ইন্ডিয়া ইয়ের সময় ছিল না, ওই আওয়ামী লীগের সময় না। আওয়ামী লীগ তাকে তাদের হাতে চুক্তি হস্তান্তর করছে। আমার কাছে মনে হয়েছে যে কিছু মানে রাষ্ট্রীয় এই অভিযোগ যেটা যে এই যে 10 ট্রাক অস্ত্র এবং অন্যান্য অভিযোগ যে এদের আশ্রয় প্রশ্রয় দেয়া এবং সেটাকে বাংলাদেশ প্যাট্রোনাইজ করেছে, সেটাকে আপনি বাংলাদেশ কখনো প্যাট্রোনাইজ করে না। আপনারা যখন ক্ষমতায় বাংলাদেশ প্যাট্রোনাইজ করলে কখনো ধরা পড়ে না। বাট আপনি মনে করেন 10 ট্রাকে অস্ত্র, বাট আপনি মনে করেন তাদের সংগ্রামকে সমর্থন করার মধ্যে কোনো দোষের কিছু নেই, কিন্তু বাংলাদেশের তাদের সংগ্রাম না, সারা পৃথিবীতে যেখানে স্বাধীনতা সংগ্রাম হচ্ছে, আপনি ফিলিস্তিনিকে সমর্থন করেন কিনা? প্রধানমন্ত্রী কিন্তু ফিলিস্তিনকে সমর্থন করেন, আওয়ামী লীগ কিন্তু ওটা করেন, কাশ্মীরকে করেন না। তো ওখানেও মুসলমান, এখানেও মুসলমান, ওই মুসলমানদের সমর্থন করছেন কেন? বাট আপনি এই অভিযোগ, আমার প্রশ্ন আছে, বাংলাদেশের ভূমি ব্যবহৃত হয়েছে ওই তাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী, কারো ভাষায় স্বাধীনতাকামী, সেটা সেই ভারত যে কারণে সেটা সমর্থন না, ভারত যে কারণে অভিযুক্ত, বাংলাদেশ একই কারণে অভিযুক্ত হবে কেন? পার্বত্য সন্ত্রাসীদের যেটা আমি বলি ওরা সন্ত্রাসী, আমি তো পার্বত্যের স্বাধীনতায় বিশ্বাস করি না, তাহলে আমি এটাও বিশ্বাস করি না, এটাও বিশ্বাস করি না। আমার এটা বলতে, ওরা সন্ত্রাসী, আমরা সন্ত্রাসী। কিন্তু সাংবিধানিকগতভাবে আমি যতটুকু জানি, দেশে দেশে স্বাধীনতা সংগ্রামকে, আপনি সেই সংগ্রামকে স্বাধীনতা সংগ্রাম মনে করেন কিনা, না বিচ্ছিন্নতাবাদীরা মনে করেন না? যেমন বাংলাদেশের আন্দোলনকে, যুদ্ধকে পাকিস্তানেরা বিচ্ছিন্নতাবাদ বলছে, কিন্তু আমরা কিন্তু এটা মুক্তিযুদ্ধ মনে করি, স্বাধীনতা সংগ্রাম মনে করি। ধন্যবাদ। হ্যাঁ, একটু দুদুভাই মানে জ্ঞানী লোক, কিন্তু একটা মারাত্মক ভুল করে ফেলছে। আমাদের পার্বত্য চট্টগ্রামের যারা লোক, যারা তখন তাদের কতগুলো সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে, অর্থাৎ আমাদের রাষ্ট্র সীমানার মধ্যেই তারা কিন্তু আলাদা ভূখণ্ড আদায় করার জন্য কিন্তু তারা অস্ত্র হাতে তুলে নেয় নাই। তারা যে পার্বত্য শান্তি চুক্তির আগে যেটা, তারা কিন্তু তাদের দাবিগুলো নিয়ে, পরে তাদের দাবিগুলো নিয়ে আলোচনা হইতে হইতে পরবর্তীকালে সেখানে শুধুমাত্র তারা এবং পার্বত্য চট্টগ্রামের যারা শান্তি বাহিনী ছিল, বাহিনী বলি, আর বাংলাদেশ কিন্তু আমাদের কোনো তৃতীয় পক্ষ নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় নাই। এবং এইটা পৃথিবীতে একটা আশ্চর্য ব্যাপার, একবার অস্ত্র নিয়ে যদি কেউ বিদ্রোহ শুরু করে, সে কিন্তু সেটা আদায় করে ছাড়ে। কিন্তু সেটা তো তারা না, তারা তো পার্বত্য চট্টগ্রামের সন্তুল আর্মারা তো পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতা চায় নাই, তারা তো শান্তি, সেখানে স্বাধীনতা চায় নাই। তারা সুনির্দিষ্ট কতগুলো দাবি দেওয়ার ভিত্তিতে তারা আন্দোলন করতে ছিল। তারপর তাদের যখন অসুবিধা হয় তখন তারা আগরতলায় জায়গা নিয়েছিল, স্থান দিয়েছিল। পরবর্তীকালে আলাপ আলোচনার মাধ্যমে সেটা নিষ্পত্তি হওয়ার পর তারা আবার ব্যাক করছে এবং শান্তি চুক্তি হয়েছে। এবং এই শান্তি চুক্তি অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম স্টেডিয়ামে। তো এখন এইটাকে যদি উনি বলে যে যেখানে যেখানে স্বাধীনতা সংগ্রাম আমাদের সমর্থন দিতে হবে, এখন ওইখানে কনস্টিটিউশন আছে, সেটা হ্যাঁ কনস্টিটিউশন আছে, সেটা অর্থ কি? সেখানে কি তারা স্বাধীনতা সংগ্রাম করছে? সেখানকার লোকরা কি তার জন্য আন্দোলন করে? তারা একটা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ। এবং আশ্চর্য ব্যাপার, এই লোকেরা কিন্তু তাদের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছে। এই যে আপনার এই যে অনুপ চেটিয়ার বোন এই বাংলাদেশের
লোকেরা বিয়ে করছে, টাকা পয়সা ধন দৌলত সমস্ত টাকা এখানে তারা ব্যবসা বাণিজ্য করে। এখন নামগুলো আমি বললে হয়তো কেউ মাইন্ড করবে, আমি নাম বলবো না। এটা হলো তাদের ব্যাপার, এবং এইটাকে আমরা বিরোধিতা করেছি। আমরা বলেছি ভারতের স্বাধীনতায় ভারত থাকবে, আমাদের স্বাধীনতা আমরা থাকবে। আমার ভূখণ্ড ব্যবহার করে আমার বন্ধু রাষ্ট্র ভারতের বিরুদ্ধে সেখানে বিদ্রোহ করবে, সশস্ত্র ট্রেনিং নেবে, এটার সঙ্গে দুদুভাই ওইটাকে মিলাইতে পারে না। আর এখন যেমন আপনার বম জাতি স্বাধীনতা চায়, এইটা কিন্তু ওইটা না। পার্বত্য চট্টগ্রামে যে বিষয় ছিল এইটার সাথে এইটা না। তারা এখন একটা এই কুকি চীনের একটা আলাদা রাষ্ট্র চায়। এই আন্দোলনটা ওই আন্দোলনটা তো এক না। এবং তারা সেদিন যে উনি যেটা বলতে আমি দেখতাম যে না, আসামে এবং উত্তর পশ্চিম ভারতে সব জায়গাতে পুরা সংগ্রাম চলতেছে, তারা স্বাধীনতা চায়, সেখানে আমরা আমাদের ভূমিকাটা তখন অন্যরকম থাকে। সেটা তো না, এটা তো বলতে পারে না। মিস্টার শামসুজ্জামান দুদু, ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস। আমার কাছে মনে হয়েছে যে আপনার দেশের মানে আমরা বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিই তাহলে মীমাংসা খুব সহজ। আর আমি যদি আমার রাষ্ট্রীয় ক্ষমতাকে, দলীয় স্বার্থকে, দলীয় রাজনীতিকে প্রাধান্য দিই, তাহলে পরে আরেকটি রূপ নেবে, যেটা এই ক্ষেত্রে হয়েছে। মানে ভারত এবং বাংলাদেশ, আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত একেবারে আমাদের চারিধারে। পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এরা হয়তো একটু দূরে, চীন, এমনকি বার্মা। তো এখানে স্বার্থের ভিত্তিতে যদি আপনি নির্ধারণ করি তাহলে বন্ধু নির্ধারণ হবে। ভারত যা করছে আমাদের সঙ্গে, সে তার স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে, সে তার মতো করে চেষ্টা করছে। এটাকে আমি আমার বন্ধুত্বের প্রশ্নে নজরানা দিচ্ছি না আমার স্বার্থ রক্ষা করছে। যতক্ষণ পর্যন্ত আমি ধরেন তিস্তার পানি না পাবো, আমার কাছে ভারত বন্ধু রাষ্ট্র, তার আচরণ বন্ধুত্বপূর্ণ, এটা তো মনে হবে না। আমি যখন পানির নিচে ডুবে যাব, আমার শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছু ডুবে যাবে, এবং সেটি ভারতের কারণে, অর্থাৎ এখন যেটা আপনার সমস্ত ফসল টসল সব পানির নিচে, আবার আমার যখন প্রয়োজন শুষ্ক মৌসুমে পানি, তখন যখন আবার দেওয়া হবে না, পাবো না, তখন আর ভারত আমার বন্ধু কিনা, তখন আপনি যতই আপনি আমার বুঝান না কেন, সেটা তো বুঝবো না। যেমন পার্বত্য অঞ্চল আর আসামে যাওয়ার, আসামকে নিয়ে ভাববে 7 রাজ্য নিয়ে ভারত, আর আমি ভাববো আমার 3 পার্বত্য জেলা। যখন আমার কাছে এই পার্বত্য জেলার চুক্তিটা করেছে আওয়ামী লীগের সরকার, কিন্তু টোটালটা তৈরি করেছে বিএনপি আমলে, আলোচনা শুরু হয়েছে এসব। আমার কাছে মনে হয় শান্তিপূর্ণ সহাবস্থান তখনই নিশ্চিত হবে যখন দ্বিপাক্ষিক সমতার ভিত্তিতে বন্ধুত্ব তৈরি হবে। তার আগে আমি যত চেষ্টাই করি না কেন, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। হয়তো কোনো দল সেটার জন্য লাভবান, কোনো নেত্রী বা সরকার লাভবান হবে, কিন্তু দেশ লাভবান হবে না এখন যেটি হচ্ছে। যেমন এবার যে কোনোভাবে হোক প্রধানমন্ত্রী বলে ফেলছেন যে এই চুক্তির আরেকটা দিক হচ্ছে ভারতের সাথে সহজে চিকিৎসা করা যায়, চিকিৎসার ব্যাপারে। আমি নিজে গেছি ভারতে, এই যে কলকাতায় আমার নিজের চিকিৎসা করতে, তখন কিন্তু তারা বাংলাদেশের কয়েকজন চিকিৎসকের কথা তারাই বলছে যে আপনি কি অমুক ডাক্তারের সঙ্গে কথা বলছিলেন, বলার পরে তাহলে তার এখানে আসার দরকার ছিল না। ভারতে কিন্তু মিন করছে যে এই ডাক্তার, ভালো ডাক্তার আমার আছে। হ্যাঁ, আমার এখানে বিড়লার মতো কোনো প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারিনি, এমন অনেক শিক্ষা সেটি না করে ভারতে যাওয়ার ইজি করা মানে চিকিৎসা, এটা দেশের স্বার্থ সংরক্ষণ করে না, এটা আমার কাছে মনে হয়। কিন্তু যারা এটা করছে তার কাছে তা মনে হচ্ছে যে এটা বন্ধুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা বন্ধুত্বপূর্ণ না, বরঞ্চ আমাদের স্বার্থ আমরা বিকিয়ে দিচ্ছি। কোনটা দিয়ে স্বার্থ বিক্রি করেছে বললে, সরি কোনটার ব্যাপারে? মেডিকেলের কথা বলছেন। মেডিকেলের জান কেন ইন্ডিয়া, দরকারটা কি? ইন্ডিয়া আমাদের, উনি বলছেন যে আমি তো যাই না, আমি তো যাই, মনোযোগ দেওয়া দরকার। আমি কাউকে যে কোনো লোক ভারতে যেতে চাই, কেন ভারতে তখন আমাদের টাকা ডলার করিয়া ভারতে দিয়ে আসো কেন? আমাদের দেশে ভালো ডাক্তার আছে না? এখন কেন যায় কি? দেশটাকে তো মানে দেশের মানুষের যাতে আস্থাই দেশের প্রতি থাকে, সেই জন্য তো ওনারা কাজ করেন না। ওনারা হলে দেশটাকে আস্থা যাতে মানুষ নষ্ট হয়, আমরা যাতে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার গোলাম আজমের সেই থিওরিতে যাইতে পারি, সেখানে কাজ করি, খালি ঘুরি এইভাবে করতেছি। উনি সবটা শোনেও নাই কি বললাম, না সব না বলে যেটা মুখস্থ বলে না, রূপকথা শিখে আছে, পানির কথা বলেন, হচ্ছে ওই পানির কথা বলেন, পানির কথা বলেন। এই দেশে যখন নাকি পাকিস্তান আমলে যখন এই ফারাক্কা বাঁধটা তৈরি করে, তখন এটাকে আপত্তি করা হয় না কেন?
ফারাক্কাবাদ তো এখন ভারতীয় লোকেরা আপত্তি করবে না, এখন কিন্তু ভারতের লোকেরাও কিন্তু ফারাক্কাবাদের বিরুদ্ধে। কিছু লোকেরা বলে তো এটা ভেঙে দেবো আমরা, আছে সমস্যা তাদেরও হয়, কিন্তু সেখানে আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তিনি যেটা করেছেন, একটা সেটেলমেন্টে তো পৌঁছেছেন, পানি তারা দিয়েছে, এবং আগামী 26 সালে 2026 আবার একটা পুনরায় চুক্তি হবে। এখানে কোনো তিস্তাকে নিয়ে যেটা উনি খুব গুরুত্ব দিচ্ছেন, তো তিস্তার দোষটা কার? জিয়াউর রহমান কেন এই তিস্তা নদীতে একতরফাভাবে এই তিস্তা ব্যারেজটা করলেন? উনি তো এই দেশের মানুষকে মারার জন্য এই ব্যারেজটা তৈরি করতেন। এইটা করার পরই তো তা আবার গজল ডোবায়, মানে উত্তরে সেখানে সিকিমে সেখানে তারা একটা ভেরিফার দিয়েছে। এখন এর পানি তো করতে করতে পানি তো ভাগ ভাগ হয়ে গেছে, পানি আসবে, তারপরেও আপনাকে একটা নতুন পানি ব্যবস্থাপনায় যেতে হবে। সেই জন্যই ভারত বলছে যে আমরা সেখানে সহযোগিতা করব, চীনও বলছে সহযোগিতা করবে, তারা টাকা দেবে। সেটা কোনটা হবে না হবে সেটা রাষ্ট্র বিবেচনা করবে, আমি বিবেচনা করবো, মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন, দেশ বিবেচনা করবে যে আমরা চীনেরটা গ্রহণ করবো না ভারতেরটা গ্রহণ করবো। সেখানে ব্যবস্থা ওটা তো পরে, আগে আপনি পানির চুক্তি এটার দরকার, ব্যবস্থাপনা পানি আপনার ব্যবস্থাপনার জন্য আমাদের এই অংশের প্রকল্প, সেটা তো এই অংশের প্রকল্প, ওইটার কাউন্টারই তো এটা আলাদা না। ভারত আমাদের সঙ্গে ভারত আমাদের সঙ্গে পানি নিয়ে, পানির হিস্সা তো আলাদা, ভারত আমাদের সঙ্গে পানি নিয়ে খেলতেছে, আই বিলিভ। কারণ তাহলে কেন্দ্রীয় সরকার চাচ্ছে পানি দিতে, পশ্চিমবাংলা মমতা সেটা আমাদের দেখার কথা বলে আমি দেবো না, না ওখানে তাদের শাসনতান্ত্রিক অধিকার আছে তাদের, ওর ভিতরে ঢুকলে তো আমারটা পাবো না আছে। এখন প্রশ্ন হচ্ছে এইটাতে নিয়ে তো বিরোধিতা তো নিষ্পত্তি করতে হবে, কারণ হাজার হাজার বছর আমাদের বাঁচতে হবে। এই দেশে কোটি কোটি মানুষ তো হাজার বছরের স্বপ্ন দেখে, এইটাকে একটা পার্মানেন্ট সেটেলমেন্ট দরকার। পার্মানেন্ট সেটেলমেন্টের জন্যই তো এখন পানি ব্যবস্থাপনার কথাটা আসছে। ধন্যবাদ। এবং আমার ব্যবস্থাপনা আমি কিভাবে করব, ভারত কিভাবে করবে, যৌথভাবে দেখা যাবে। এখন এখানে যে টাকা কয়েক বিলিয়ন টাকা লাগবে, এইটা ভারত দিলে ভারত করে দেখ, আর যদি ভারত না দেয় আমাকে চীন টাকা দেওয়ার জন্য প্রস্তুত, আমরা করবো। ঋণ দিয়ে করবে তো, হ্যাঁ, ঋণ দিয়ে, চড়াসুদের ঋণ, যে ঋণ ছাড়া আমাদেরকে টাকা দেবে। সেখানে এই যে কথাগুলা মানে বলা হয়, এটা ঠিক না। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামসুজ্জামান দুদু এবং মিস্টার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম কোটা প্রথা, এবং আলোচনার মধ্যে অবশ্যই মুক্তিযোদ্ধা এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য এই প্রথা চালু থাকবে কিনা সেটা নিয়ে আলোচনা। এর মধ্যে এক ধরনের বৈষম্য আছে, সেটা আলোচনা উঠে এসছে। যদিও মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান নিঃসন্দেহে, কিন্তু একই সঙ্গে আমরা দেশটাকে যেহেতু একটা বড় জায়গায় নিয়ে যেতে চাই, বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত করতে চাই, সেখানে আমাদের প্রশাসন সহ নানা জায়গায় মেধাবী মানুষদের দরকার। সেই মেধাবীরা আবার এই নানা রকমের কোটা ব্যবস্থা, শুধু মুক্তিযোদ্ধার সন্তান না, অন্যান্য ক্ষেত্র যে কোটার বিধান আছে সেগুলোতে এই প্রশাসন ক্ষতিগ্রস্ত হয় কি না সেটা একটা বড় বিবেচ্য বিষয়। এবং সেই সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানেও বৈষম্যের বিরোধিতা করা হয়েছে। একই সঙ্গে স্বাধীনোত্তর বাংলাদেশের নানা অঙ্গীকারের মধ্যে সংবিধানের মধ্যেও তার ছোঁয়া আছে। সেই সঙ্গে আমরা আলোচনা করলাম বাংলাদেশ ভারত সম্পর্ক, যে আঞ্চলিক যোগাযোগ বা কানেক্টিভিটির ইস্যু, সেখানে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ তার স্বার্থ সংরক্ষণ করতে পারছে কিনা, মর্যাদার জায়গা প্রতিষ্ঠা করতে পারছে কিনা। সব মিলিয়ে ঘুরে ফিরে ওই একটাই কথা আসে যে দেশটার মধ্যে যদি অর্থনৈতিক প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক যদি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, এমনকি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও স্টেক হোল্ডারদের সঙ্গে বসে কিংবা সংসদের মাধ্যমে সেগুলো খোলামেলা আলোচনা করা যায়, তাহলে বিতর্কগুলো এতটা চরম পর্যায়ে পৌঁছায় না। এবং এর সঙ্গে সম্পর্ক হচ্ছে ওই যে জনগণ যেখানে সম্পৃক্ত, সেখানে ঘুরে ফিরে গণতন্ত্রের কথাই আসবে। যে সমাজ রাষ্ট্র যত বেশি গণতান্ত্রিক, সেখানে এই সমস্যাগুলো তত বেশি কম। এর মধ্যে লিবার্টির প্রশ্ন মিস্টার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অনুষ্ঠানের আগের থেকেই আলোচনা করছিলেন। লিবার্টি, ফ্রিডম, এগুলো অবশ্যই, এবং অন্য যাই বলি না কেন, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, রুল অফ ল, সবই গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। যে গণতন্ত্র এবং গণতন্ত্র, সেদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আপনাদের সবার জন্য শুভকামনা।